আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ব্যালটের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং। সুষ্ঠু নির্বাচনে যা যা দরকার সব নির্দেশনায় দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের। ভোটার খুঁজে পাচ্ছে না ইসি। ইউরোপে নিযুক্ত দূতদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী ছকে প্রশাসন সাজাচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের সমর্থন কমে যাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ারও পর্যাপ্ত ক্লাস্টার বোমা আছে, প্রয়োজনে ব্যবহার করা হবে। এবারে বিস্তারিত। প্রথমবারের মতো ব্যালটের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করবে ইসি। নির্বাচন কমিশন প্রথমবারের মতো ব্যালট পেপারের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করছে। আজ সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে ঢাকা 17 আসনের উপনির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রুমে ঢাকা 17 আসনের পাশাপাশি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভার নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও অনেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ঢাকা 17 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 124টি। 853টি ক্যামেরার মাধ্যমে ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে। অন্যদিকে বেনাপোলের 12টি ভোট কেন্দ্রে 119টি এবং ভান্ডারিয়ার 9টি ভোট কেন্দ্রে 86টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। 20টি ডিজিটাল ডিসপ্লের বোর্ডের মাধ্যমে একই সাথে 1058টি সিসি ক্যামেরায় উপনির্বাচন এবং 2টি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে 10 সেকেন্ড পর পর অটো রোটেট করে ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি 2টি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে সকাল 10টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ চলবে, যা সবগুলোই সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। সুষ্ঠু নির্বাচনে যা যা দরকার সব নির্দেশনায় দেওয়া হয়েছে। রাশিদা সুলতানার হুঁশিয়ারি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট গ্রহণের জন্য যা যা করা দরকার সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। ঢাকা 17 আসনের উপনির্বাচনে রাজধানীর বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এই নির্বাচন উপলক্ষে রোববার দিবাগত রাত 12টার পর থেকে নির্বাচনী এলাকায় ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মহাসড়কগুলো এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান জানান, 1340 জন কর্মকর্তা ঢাকা 17 আসনের নির্বাচনের দায়িত্বে রয়েছেন। প্রত্যেক কেন্দ্রে রয়েছে 5 জন করে পুলিশ, 2 জন আনসার সহ মোট 19 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এছাড়া 124টি কেন্দ্রের মধ্যে 2-4টি কেন্দ্র ছাড়া কোনো কেন্দ্রে ঝুঁকি নেই। 10 প্লাটুন বিজিবি সহ মাঠে রয়েছে মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্স। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনে 124টি ভোট কেন্দ্রের অধীনে 605টি ভোট কক্ষের মোট ভোটার সংখ্যা 3,25,205। এর মধ্যে পুরুষ 1,71,625 জন এবং নারী ভোটার 1,53,580 জন। ঢাকা 17 উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে শিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা মার্কায়, জাকের পার্টির কাজী রশিদুল হাসান গোলাপ মার্কায়, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন সরি মার্কায়, স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভুইয়া ট্রাক মার্কায়, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন ডাব মার্কায় এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান সোনালী আশ মার্কায়। প্রসঙ্গত, গত 15 মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা 17 আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়। শূন্য আসনে গত 1 জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, যার ভোট গ্রহণ আজকে চলছে। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের। ঢাকা 17 আসনের উপনির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দিচ্ছে। সোমবার সকালে রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে সাংবাদিকদের এই অভিযোগ করেন তিনি। হিরো আলম বলেন, প্রত্যেকটি কেন্দ্রে এজেন্ট দেওয়া হয়েছিল,
কিন্তু তারা আমাদের এজেন্টদের মারধর করে হুমকি দিয়ে বের করে দিয়েছে। এজেন্ট বের করে দেওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এই স্বতন্ত্র প্রার্থী। এজেন্ট বের করে দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা জানিয়েছেন তিনি। এ সময় হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেওয়া হয়েছিল। সব মিলিয়ে 624 জন এজেন্ট দায়িত্ব পালন করছেন, কিন্তু এরই মধ্যে অন্তত 10 থেকে 12টি কেন্দ্র থেকে তাদের এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোটার খুঁজে পাচ্ছে না ইসি রাশিদা। ঢাকা 17 আসনে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল 8:10 বনানীর বিদ্যানিকেতন স্কুলে আসেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। এই শিক্ষা প্রতিষ্ঠানে 7টি ভোট কেন্দ্র রয়েছে। রাশেদা সুলতানা 3টি ভোট কেন্দ্রের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন। সকাল 8:10 থেকে 8:40 পর্যন্ত একটি কক্ষে 2টি এবং কয়েকটি কক্ষে 1টি করে ভোট পড়ে। বাকি কক্ষগুলোতে একটিও ভোট পড়েনি। ওই সময় নৌকা প্রতীক ছাড়া কারো এজেন্টকেও পাননি তিনি। রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন, কোনো এজেন্ট যেন বুথে না ঢোকে সেজন্য সতর্ক করা হয়েছে। আমরা নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট মনিটরিং করব। ক্ষমতায় যেতে মরিয়া সরকার। ইউরোপে নিযুক্ত দূতদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 24শে জুলাই সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের অভিজাত এক হোটেলে সরকার প্রধানের সঙ্গে আলোচনায় ওই অঞ্চলের 13 জন রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। একাধিক রাষ্ট্রদূত সেগুন বাগিচার এমন নির্দেশনা পাওয়ার কথা আমাদের কাছে স্বীকার করেছেন। জানিয়েছেন, সরকার প্রধানের আগ্রহের প্রেক্ষিতে 24শে জুলাই সন্ধ্যার আগে তাদেরকে রোমে পৌঁছার প্রস্তুতি রাখতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যেই লিখিত নির্দেশনা পাওয়ার আশা করছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 23শে জুলাই থেকে শুরু হওয়া জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে অংশ নিতে রোম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সম্মেলনের উদ্বোধনীতে অংশ নেওয়ার পাশাপাশি বন্ধুরাষ্ট্র ইতালির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন তিনি। সেই সুযোগে ওই অঞ্চলে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের জরুরি নির্দেশনা দেবেন তিনি। আগামী 24 থেকে 26শে জুলাই রোমের FOA হেডকোয়ার্টার UN ফুড সিস্টেম স্টক টেকিং সামিট অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের গুরুত্ব বর্ণনায় সরকারের একাধিক কর্মকর্তা বলেন, সম্মেলনে 6 থেকে 7টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সোসাইটি এবং NGO ব্যক্তিরা অংশ নিচ্ছেন। এটি এমন একটি বৈশ্বিক ফোরাম যেখানে বাংলাদেশ তার খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অর্জনগুলো তুলে ধরতে পারবে। ওই শীর্ষ সম্মেলনে কতজন রাষ্ট্র বা সরকার প্রধান অংশ নিচ্ছেন জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, কতজন রাষ্ট্র বা সরকার প্রধান কিংবা হাই প্রোফাইল কারা অংশ নিচ্ছেন সেটি মুখ্য বিষয় নয়, বরং সেই গুরুত্বপূর্ণ ফোরামে বাংলাদেশ কি বলছে তাই বিবেচ্য। কারণ খাদ্য নিরাপত্তা খাতে বাংলাদেশের অনেক কিছুই বলার রয়েছে। করোনা চলাকালে অর্থাৎ 2021 সালে ভার্চুয়ালি অনুষ্ঠিত সর্বশেষ বৈশ্বিক খাদ্য সম্মেলনে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন এবং সেখানে উত্থাপিত বাংলাদেশের অর্জনগুলো রেফারেন্স হিসেবে অনেক দেশ উল্লেখ করে দাবি করে ওই কর্মকর্তা বলেন, 2021 সালের পর বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, যা বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ এটি। এছাড়া ওই সম্মেলন বাংলাদেশ সরকার প্রধানকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় রাখা হয়েছে। বহুপক্ষীয় ওই আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন জানিয়ে সেগুন বাগিচা বলছে, সেখানে জ্বালানি, অভিবাসন, ICT এবং সাইবার নিরাপত্তা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। এসব খাতে অন্তত 6টি দ্বিপক্ষীয় চুক্তি বা সমঝোতা সইয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করেছে ইতালি, সেই সঙ্গে তারা অনিয়মিত বা অবৈধ অভিবাসন ঠেকাতে চায়। সরকার প্রধানের সফরে এটা নিয়েও আলোচনা করা হবে। 2020 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ইতালি সফর করেন। সেই সফরে অভিবাসন ছাড়াও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছিল। যাই হোক না কেন, সবথেকে বড় কথা হলো ইউরোপে নিযুক্ত সমস্ত রাষ্ট্রদূতদের হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন। তার মানে তিনি ক্ষমতায় যেতে পর্দার অন্তরালে আবারও পরিকল্পনা আঁটছেন। নির্বাচনী ছকে প্রশাসন সাজাচ্ছে সরকার। গেল 1 মাসে সরকার 4 জন বিভাগীয় কমিশনার ও 31 জেলায় নতুন জেলা প্রশাসক অর্থাৎ DC নিয়োগ দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইওনো পদেও নতুন 56 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসনের রোববার 16 জন DIG ও 34 জন অতিরিক্ত DIG এবং 13 জেলার পুলিশ সুপার বা SP পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণত জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। UNO এবং SPদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নির্বাচনে। তাই নির্বাচনের ঠিক আগে এসব নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সরকারের বিরুদ্ধে পছন্দমতো ছকে প্রশাসন সাজানোর অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রশাসনের মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুস সবুর মন্ডল বলেন, DCদের মধ্যে যাদের বদলির সময় হয়েছে তাদেরকে
প্রত্যাহার করে নতুন ডিসি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে যারা এডিসি হবেন তাদেরকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব রদবদলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রদবদল প্রশাসনের রুটিন কাজ। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা সচিবদের পিএসদের মধ্যে থেকে কেন ডিসি নিয়োগ দেওয়া প্রয়োজন হলো, এর বাইরে থেকে দেওয়া যেত না, এমন প্রশ্নের জবাবে এডিবি বলেন তারাও সরকারি কর্মকর্তা, তাদের যোগ্যতা থাকলে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, আমাদের দেশের নির্বাচন নিয়ে বিতর্ক আছে। নির্বাচন যদি 2014 কিংবা 2018 সালের স্টাইলে হয় তাহলে কে ডিসি কে এসপি তাতে কিছুই আসে যায় না। আর যদি বিতর্কমুক্ত সত্যিকারের নির্বাচন হয় তাহলে নির্বাচনের আগে ডিসি এসপিদের মধ্যে যারা বিতর্কিত তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যাহার করা হবে। যেভাবে প্রশাসন সাজানো হোক তাতে কোনো লাভ হবে না। জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, এসব সরকারের সময় দলীয় আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণদের এসব পদে নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা সচিবদের পিএসরা দলীয় আনুগত্যের মানদণ্ডে উত্তীর্ণ হিসাবে বিবেচনা করা হয়। তাদের প্রতিযোগিতায় সুবিধা পাওয়া নিশ্চিত করার চেষ্টা করা হয়। তবে সরকারের সময় এভাবে প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হবে বলে তিনি মন্তব্য করেন। ডিসি পদে নিয়োগ নিয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। নতুন ডিসিদের মধ্যে 8 জনই বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবের একান্ত সচিব বা পিএস। প্রধানমন্ত্রী কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত 11 জনকে এবার জেলা প্রশাসক করা হয়েছে। ডিসি পদে নতুন করে 27তম বিসিএস এর কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া 24 ও 25তম বিসিএস এর কিছু সংখ্যক কর্মকর্তা ডিসি হয়েছেন। জেলা প্রশাসক পদে নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে সংস্থার মাধ্যমে তথ্য নেওয়া হয়। এছাড়া প্রশাসনের নিজস্ব চ্যানেলেও তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। তারা সরকারের প্রতি কতটা অনুগত সেটা বোঝার চেষ্টা করা হয়। সার্বিক দিক বিবেচনা করে তাদেরকে নিয়োগ চূড়ান্ত করা হয়। সাধারণত নির্বাচনের আগে এ ধরনের নিয়োগে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পায়। সব সরকারের সময় এই ধরনের নিয়োগ দেওয়ার অতীত রেকর্ড রয়েছে। ডিসিরা সবাই একেবারে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান তা কিন্তু নয়, কিন্তু কর্মকর্তার যোগ্যতা ও মেধার কারণেও এসব পদে নিয়োগ পেয়ে থাকেন তারা। আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের সমর্থন কি কমে যাচ্ছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসের লাল গালিচায় পা দেওয়ার আগেই ভারতীয় বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছিলেন, গণতন্ত্র প্রচারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিপরীতে নয়াদিল্লি যেন প্রতিবেশী দেশগুলোতে নিজের স্বার্থ সুরক্ষার উপর বেশি জোর দেয়। বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে তারা যুক্তি দিয়েছিল যে মার্কিন নিষেধাজ্ঞা ও আসন্ন নির্বাচন উপলক্ষে ঘোষিত ভিসা নীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখাই ভারতের জন্য সবচেয়ে লাভজনক। মোদীর সফরের প্রধান উদ্দেশ্য ছিল পারস্পরিক স্বার্থের ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সহযোগিতাকে তুলে ধরা। তবে অনেকেই প্রত্যাশা করেছিল যে দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গও স্থান পাবে। যদিও মোদীর যুক্তরাষ্ট্র সফরের পর প্রেস রিপোর্টগুলো বাংলাদেশের বিষয়ে লক্ষণীয়ভাবে নীরব ছিল। এমনকি যুক্তরাষ্ট্র ভারত যৌথ বিবৃতিতেও বাংলাদেশের কথা উল্লেখ করা হয়নি। এতে আওয়ামী লীগ সরকারের সমর্থকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, কারণ তারা আশা করেছিল যে শেখ হাসিনার পক্ষ নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করবেন মোদী। এমন প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের একটি বড় অংশের মনের কথা বলার জন্য শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো যেভাবে বাংলাদেশে অবাধ নির্বাচনের আহ্বান জানিয়েছেন তাকে নব্য উপনিবেশবাদের রপ্তানি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ করার শামিল বলে উদ্বেগ জানিয়েছে রাশিয়া। ইরানের রাষ্ট্র সমর্থিত টেলিভিশনও মস্কো এবং বেইজিং থেকে আসা অভিযোগের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এদিকে বাংলাদেশে গণতন্ত্র এবং অবাধ নির্বাচনের গুরুত্বের উপর মার্কিন চাপের প্রতিফলন দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও। তারাও যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলোকে বাংলাদেশের বাণিজ্যের সঙ্গে যুক্ত করছে। যদিও আওয়ামী লীগ সমর্থকরা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও আরও 5 বছর ক্ষমতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ নিয়ে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলী রিয়াজ বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যৎ আসন্ন নির্বাচনের বিশ্বাসযোগ্যতার উপরেই নির্ভর করবে। সর্বশেষ সাধারণ নির্বাচনগুলোতে ভারত শেখ হাসিনা ও তার সরকারের পাশেই ছিল। তবে নরেন্দ্র মোদী সবশেষ ওয়াশিংটন সফরের সময় মোদীর এই নীরবতা কি এই ইঙ্গিত দিচ্ছে যে দিল্লি আস্তে আস্তে আওয়ামী লীগ সরকারকে নিয়ে তার অবস্থান পরিবর্তন করছে? আরও প্রশ্ন উঠেছে, বাইডেন প্রশাসনের কাছে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করার জন্য ভারত তার নিজের রাজনৈতিক পুঁজি ব্যয় করবে কিনা। আরও বিস্তৃতভাবে মার্কিন ভারত অংশীদারিত্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নকে কতটা প্রভাবিত করবে সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল মার্কি তার সাম্প্রতিক পররাষ্ট্র বিষয়ক নিবন্ধে বলেন, ওয়াশিংটন ও দিল্লির মধ্যে স্বার্থের মিল রয়েছে,
কিন্তু মূল্যবোধের নয়। তিনি যোগ করেন যে মার্কিন কর্মকর্তাদের অবশ্যই বুঝতে হবে যে ভারত তাদের মিত্র নয়। ভারতীয় বংশোদ্ভূত লেখক বরখা দত্ত ওয়াশিংটন পোস্টকে লিখেছেন, ভারত চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার পরামর্শ নেবে না। নয়াদিল্লি তার নিজের স্বার্থে সম্পর্ক পরিচালনা করতে চায়। কৌশলগতভাবে সহযোগিতাকে তারা দীর্ঘমেয়াদী মিত্রতা হিসেবেই দেখতে চায় না। এই দুটি নিবন্ধই প্রধানমন্ত্রী মোদীর সফরের প্রাক্কালে প্রকাশিত হয়েছিল। এতে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সফরের আড়ম্বরের নিচে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু চাপা পড়বে না। সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্ককে বর্ণনা করতে এআই শব্দটি ব্যবহার করেছেন। সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মিল রেখে আমেরিকার এ ও ইন্ডিয়ার আই নিয়ে শব্দটি তৈরি করেছেন তিনি। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের একটি সাধারণ দিক রয়েছে। এখনও এআই ও যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের কিছু অজানা বিষয় রয়েছে যা সংজ্ঞায়িত করা হয়নি। বাংলাদেশ কি এখন সেই অজানা অংশের মধ্যেই রয়েছে? যুক্তরাষ্ট্র এখানে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে চাপ দিচ্ছে এবং ভারত এখনও এর প্রভাবের বিষয়টি খতিয়ে দেখছে। মোদীর সফরের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ কিভাবে উঠবে জানতে চাইলে এনএসসি কোঅর্ডিনেটর জন কির্বি বলেছিলেন, আমরা ভারত সরকারকে বাংলাদেশের সঙ্গে তার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা বলতে দিয়েছি, কিন্তু আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে আমাদের আকাঙ্ক্ষাও ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছি। মোদী সরকারের সাফল্য উৎপাদনের জন্য দিল্লিতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারে একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামণিয়াম জয়শঙ্কর সম্প্রতি বলেন যে ভারত তার প্রতিবেশীদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ক্রমশই কম হস্তক্ষেপ করছে। প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটন সফরের মাত্র এক সপ্তাহ পরেই এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং নতুন ভিসা নীতি নিয়োগ করা ছাড়া শেখ হাসিনার 15 বছরের শাসনকাল ছিল চ্যালেঞ্জহীন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে ওয়াশিংটন আর বাংলাদেশের প্রতি নীতির বিষয়ে নয়াদিল্লিকে অনুসরণ করবে না। ওয়াশিংটনের সাম্প্রতিক দৃঢ় অবস্থান এবং মোদীর সফরের বাংলাদেশ নিয়ে নীরবতা এই ধারণাকেও আরও জোরালো করেছে। এই আবহেই সম্প্রতি ঢাকা সফর করেন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা 2014 এবং 2018 সালের নির্বাচনের পর যেভাবে ঘন ঘন বাংলাদেশ সফর করতেন তা কিন্তু এখন একেবারেই কমে এসেছে। বাংলাদেশ নিয়ে মোদি বাইডেন বৈঠকে আলোচনা হয়েছিল কিনা তা নিয়েও যেহেতু কিছু জানা যায়নি, তাই পর্যবেক্ষকরা সামনেও এই সফর নিয়ে বিশ্লেষণ অব্যাহত রাখবে। অর্থাৎ ভারত আস্তে আস্তে বাংলাদেশের দিক থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। রাশিয়ারও পর্যাপ্ত ক্লাস্টার বোমা আছে, প্রয়োজনে ব্যবহার করা হবে। রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং প্রয়োজনে এসব বোমা ব্যবহারের অধিকার মস্কো রাখে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেন জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা ক্লাস্টার বোমার চালান তাদের কাছে পৌঁছেছে। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন তারা ইউক্রেনের ভূখণ্ডে অবস্থানরত রুশ সেনাদের হঠাৎ ক্লাস্টার বোমা ব্যবহার করবেন, তবে তারা কোনোভাবেই এসব বোমা রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না। ইউক্রেনের এমন অবস্থানের বিপরীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ প্রচার মাধ্যম মস্কো টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন প্রয়োজনে রাশিয়াও এমন অস্ত্র ব্যবহার করে জবাব দেবে। তবে পুতিন জানিয়েছে তিনি এ ধরনের বোমার ব্যবহারকে অপরাধ বলেই গণ্য করেন। পুতিন বলেন, আমি জানিয়ে দিতে চাই যে রাশিয়ান ফেডারেশনেও বিভিন্ন ধরনের ক্লাস্টার বোমার পর্যাপ্ত পরিমাণের মজুদ রয়েছে। আমরা এখনও সেগুলো ব্যবহার করিনি, তবে সেরকম বোমা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হলে আমরা অবশ্যই পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি। সাক্ষাৎকারে পুতিন বলেন তিনি ক্লাস্টার বোমার ব্যবহারকে অপরাধ হিসেবে বিবেচনা করেন এবং অতীতে গোলাবারুদের সমস্যা সহ্য করেও রাশিয়ার এখনও সেগুলো ব্যবহার করেনি। এদিকে টেসলা এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক দাবি করেছেন বিশ্বের অধিকাংশ দেশেই নিষিদ্ধ ঘোষিত ক্লাস্টার বোমা ইউক্রেনকে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেই অপমানিত করেছে। এই বোমা চলমান ইউক্রেন সংকট সমাধানে তেমন কোনো ভূমিকাই রাখবে না। ইলন মাস্ক টুইটারে লিখেছেন, ইউক্রেনে পাঠানোর মতো স্বাভাবিক গোলাবারুদ ফুরিয়ে গেছে, তাই এখন আমরা সেখানে ক্লাস্টার বোমার মতো অস্ত্র পাঠাচ্ছি। কিন্তু এর অর্থ হলো সেখানে অর্থাৎ ইউক্রেনে পরিস্থিতির কোনো পরিবর্তন আনতে না পারা এবং নিজেদের অর্থাৎ যুক্তরাষ্ট্রকে অপমানিত করা। তো দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এই সংবাদগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সাথে আপনি কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।